নমস্কার বন্ধুরা। তো আজকে জেটের 2026 বাংলা ভাষা থেকে অক্ষর এবং মাত্রা আলোচনা করব। তো প্রথমে অক্ষর বিষয়টা আলোচনা করব এবং তারপরে মাত্রা করব। তো এর আগের ভিডিওগুলোতে জেটের অলরেডি বর্ণ বিশ্লেষণ এই টপিকগুলো দেওয়া হয়েছে এবং ধ্বনি ও বর্ণ কনসেপ্ট সিরিজ পুরোপুরি দেওয়া হয়েছে। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এরপরে এমসিকিউ প্র্যাকটিস করে সেট আনবো। আচ্ছা, আজকে দেখো অক্ষর বা সিলেবল। অক্ষরকে আমরা ইংরেজিতে বলি সিলেবল, তাই না? তো অক্ষর যেটা হলো সেটা শব্দের সেই অংশ যা একবার নিঃশ্বাসে উচ্চারিত হয়। মানে একটা কথা যখন আমরা বলতে যাই, ধরো গ্রাম, গ্রাম এই কথাটা একবারই বলছি, তাই না? মানে গয়ের রফলা বাদ দিয়ে বা ম বাদ দিয়ে এটা কিন্তু এরকম করে বলছি না। তাহলে গ্রামটা কিন্তু একবারে উচ্চারণ করছে, তার মানে এটাতে কটা আছে? একটা অক্ষর, বা এটা মনোসিলেবল। আর যখন বলছি পরিবেশ, বেশ, তাহলে পরিবেশ মানে যখন একবার নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে, যেখানে থামছি, তাহলে একবার বলছি, তারপর একবার বলছি, তারপরে বেশ বলছি। তাহলে এখানে কটা অক্ষর? 1 2 3। এভাবে করে আমরা অক্ষর চিহ্নিত করব। এবার অক্ষরের প্রকারভেদ আমরা দেখি। অক্ষরের প্রকারভেদ কী কী? মুক্তাক্ষর একটা, যেগুলোকে ওপেন সিলেবল বলি, আর হলো বদ্ধাক্ষর মানে ক্লোজড সিলেবল। যে অক্ষরের শেষে স্বরবর্ণ থাকে বা যা শেষ হয় স্বরধ্বনি দিয়ে, সেগুলো হলো মুক্তাক্ষর। অর্থাৎ দেখো এখানে যেমন মা কথাটা আমরা যে কোনো কথাই বলি না, ক অ লাস্টে আসছে বা ব আসছে, এরকমভাবে যদি আসে মা, মার সাথে কিন্তু আ যখন যুক্ত হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ, তখন সেটা হলো মুক্তাক্ষর। হলো ক, এরকম। বুঝে গেল? যেমন মা মা কথাটা বলি, যদি মা তারপরে আবার মা, তাহলে লাস্টে যখন মা 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 আসছে, তার সাথে কিন্তু এটা সরিয়াটা উচ্চারণ হচ্ছে। তাহলে সরিয়াটা যখন উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু তাহলে একটা মুক্তাক্ষর। বুঝে গেল? আর বদ্ধাক্ষর কোনটা? বদ্ধাক্ষর যে অক্ষরের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে বা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয়। যেমন মন, মন কথাটা একবারেই বলছি মন, তাহলে মর সাথে যখন অ আসছে, কিন্তু মন নর সাথে কিন্তু আমরা অ যুক্ত করছি না, মন নো এরম বলি না, মন বলি শুধু। তাহলে মন যখন বলছি, নটা কিন্তু কোনো স্বরধ্বনি বা স্বরবর্ণ থাকছে না, নটা এটা লাস্টে কিন্তু ব্যঞ্জন বর্ণ, তাই জন্য এটা কি? বদ্ধাক্ষর। বোঝা গেল? তাহলে সিলেবল বা অক্ষর বললাম যদি শব্দ একবারে এক নিঃশ্বাসে যেটুকু উচ্চারণ হবে সেইটাই অক্ষর। এবার মুক্তাক্ষর যেগুলো মানে লাস্টে স্বরধ্বনি দিয়ে শেষ হচ্ছে, সেটা হলো মুক্তাক্ষর, যেমন মা এরকম কথাটা। আর বদ্ধাক্ষর হলো যেটা লাস্টে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হচ্ছে, সেইটা হলো বদ্ধাক্ষর। বোঝা গেল? এবার দেখো এইটুকু বেসিক কনসেপ্টটা জানার জন্য এটা দেওয়া। এবার আমাদের যেরকম পরীক্ষায় আসে, মোট কথা আমাদের অক্ষর নির্ণয় করতে হয়, তাই না? সিলেবল যেগুলো নির্ণয় করতে হয়। এবার পরীক্ষার জন্য এখানে দেখো অক্ষর হলো উচ্চারণের এক একটি ঝোঁক বা পর্ব। হলো এবার অক্ষর বিশ্লেষণের এখানে কয়েক তালিকা, এগুলি ভালো করে দেখতে হবে। উদাহরণগুলো থেকেই একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে সব রকম উদাহরণ থেকেই করতে পারবে। বই, যেমন বই কথাটা বলছি, দেখো মুখে যখন বলবে বই, এইভাবে জাস্ট বলছি না, ব ওই ব, তারপরে এরকম মানে একটা নাকি টানছি না, তাহলে টানছি না যখন, তখন শুধুমাত্র বই বলছি, তাই জন্য এটা কি? একটা অক্ষর গেল। আগে কয়টা অক্ষর সেটা আগে মানে চুজ করব, তারপরে মানে মুক্তাক্ষর কোনটা বা বদ্ধাক্ষর কোনটা, তারপরে আগে বেসিক যেটা শেখা দরকার সেটুকু আগে বলে নিই। হলো? তাহলে বই যখন বলছি, তার মানে বই শুধুমাত্র বলছি, তাহলে একটা একটি অক্ষর। এবার দেখো আকাশ কথাটা বলো, আকাশ, তা আ একবার বলে থামছি, তারপরে বলছি কাশ, তাহলে আ যখন একবার বলছি, আবার কাশ যখন আরেকবার বলছি, তাহলে কটা হয়ে গেল? এখানে কিন্তু দুটো অক্ষর। হ্যাঁ, হলো? তারপর দেখো পরীক্ষা, এগুলো মুখে বলে বলে উচ্চারণের সময়ই বুঝতে পারবে। পরীক্ষা, 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 তাহলে একবার উচ্চারণ করছি, রিক্ষা একবার উচ্চারণ করছি, তাই জন্য এটা কি অক্ষর? দুটি অক্ষর। হলো? তারপর শিক্ষক, 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 এইভাবে থামছি, দুইবার থামছি, তাহলে দুটি অক্ষর। হলো? তারপর উজ্জ্বল, উ একবার উজ বলছি, একবার জল বলছি, তাহলে উজ বলার জন্য একটা আর জল বলার জন্য একটা, তাহলে হলো দুটো, আমি মানে টোটালে দুটো অক্ষর। হলো? তারপর দেখো কলকাতা, কলকাতা, এই কাতা একবার বলছি না কিন্তু, কলকাতা, কলকাতা এরকম মানে স্পিডে বলছি না। আমরা যখন বর্ণটা যখন মানে শব্দটা যখন বলবো, তখন বর্ণগুলোকে কি ভেঙে ভেঙে বলছি না, কলকাতা,
সকল একটা জন্য, তারপরে কা একবার বলছি তাই একটা, আর তা একবার বলছি তা, তাহলে তিনটে, বোঝা গেল। সেরকম বি দা লয়, বি দা লয়, এবার এইভাবে বলছি, বি একবার বলছি, দা একবার বলছি, লয় একবার বলছি, তাহলে তিনটে অক্ষর কারণ এখানে তিনবার থামছি, হলো। তারপরে দেখো বাংলাদেশ, যেমন বাংলাদেশ, এটাও তিনবার বলছি, তাই জন্য এটা তিনটা অক্ষর। তারপর পড়াশোনা, দেখো পড়াশোনা, এটা দেখো পুরোটা উচ্চারণ করার সময় আমার পড়াশোনা পড়াশোনা এরকম করে বলছি না, পুরোপুরিভাবে আমাকে ভাঙতে হচ্ছে, তাই না। একবার প বলছি পড়াশোনা পড়াশোনা, এভাবে করে, তাহলে চারটে যখন ভাঙছি তখন চারটে এখানে দল বা অক্ষর তৈরি হচ্ছে। সম্ভাবনা, দেখো সম্ভাবনা, তাহলে এখানেও কিন্তু চারটে তৈরি হচ্ছে, হলো। তারপরে ধরো, আচ্ছা এখানে যদি বলি বিদ্যাসাগর, বি দা সাগর, গ র আলাদা বলবো না কিন্তু গড়, তাহলে কটা হলো, একটা বি হলো, একটা দা হলো, একটা সা হলো, একটা গড় হলো, তাহলে টোটালে 1 2 3 4টা, তার মানে টোটালে এরকম চারটা। আবার রবীন্দ্রনাথ ধরো যদি বলি, র বিন র বিন দ্র নাথ, রবীন্দ্রনাথ, এইভাবে করে ভাগছি। র একবার বলছি, বিন একবার বলছি, দ্র রবীন্দ্র, রবীন্দ্র একবার বলছি না, তাই না। র তাহলে এক, বিন এক, দ্র এক, নাথ এক, তাহলে এইভাবে করে চারটে, বোঝা গেল। আরও কিছু উদাহরণ আছে, দেখো যত উদাহরণ প্র্যাকটিস করবে তত এক্সামে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আকাশ, যেমন ওটা আগেই আলোচনা করেছি, এটা এবার দেখো, ও আচ্ছা এটা দেওয়া এই জন্য, আচ্ছা প্রথমে বললাম কি যে অক্ষরগুলো আগে চিহ্নিত করে নিলাম না, যে কত আছে, দল বা অক্ষর দুটো না একটা, সেটাই চিহ্নিত। এবার বললাম যে দেখো পরীক্ষায় তো শুধুমাত্র অক্ষর থাকে না, বলে যে কোনটা মুক্তাক্ষর বা কোনটা রুদ্ধাক্ষর বা এর মধ্যে কোনটি মুক্তাক্ষর, এরকম টাইপেরও কোশ্চেন থাকে। তো ওই জন্য আমাদের এবার ওই কনসেপ্টটা ক্লিয়ার করব যে মুক্তাক্ষর কোনটা, রুদ্ধ বা বদ্ধাক্ষর কোনটা, হলো বদ্ধাক্ষরকে রুদ্ধাক্ষরও বলা হয়। এবার দেখো আমরা কি বললাম, মুক্তাক্ষর মানে যেখানে কিন্তু লাস্টে স্বরধ্বনি বা স্বরবর্ণ দিয়ে শেষ হবে, আর যেটা রুদ্ধ বা বদ্ধ সেটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। এবার দেখি আকাশ, যখন আকাশ আকাশ এরকম যখন ভাগ করছি, তখন দেখো যখন বলছি তখন কি হচ্ছে, আতে স্বরধ্বনি ব্যবহার করছি, কাশ আকাশ। দেখো এখানে আকাশ যেটা, এটা কিন্তু দুটো অক্ষরে হবে, আকাশ, এটাই ঠিক আছে, ওটা মিস্টেক হয়েছে এখানে। ভালো করে বলি, কি বলছি, আটা কি স্বরধ্বনি, তাহলে এটা কি হবে, মুক্ত। কাশ, কাশ যখন বলছি তাহলে কাশ বলছি, বলছি না কিন্তু, তাহলে কাশটা পুরোপুরি হয়ে যাবে রুদ্ধ, বোঝা গেল। তাহলে এখানে আটা হলো মুক্ত আর কাশটা হলো রুদ্ধ, এখানে এটা মিস্টেক হয়েছে, এটা আলাদা করেছে, হলো। তারপর দেখো বই, বই যখন একবারে উচ্চারণ করছি বই, তাহলে বই যখন উচ্চারণ করছি তাহলে লাস্টে কিন্তু হস্য এরম উচ্চারণ করছি না, বই, তাহলে বই বলার সময় কিন্তু ওখানে কোনো স্বরধ্বনি যুক্ত থাকছে না, তাই জন্য এটা কি হয়ে যাবে, রুদ্ধ। তবে দেখো মানুষ, মানুষ, এটাও মিস্টেক করেছে, এখানে বলে দিচ্ছি। দেখো মা যেটা, আর একটা হলো নুস, হলো। তাহলে নুস যেটা একবারে বলছি, তাই না, মা নুস, মাটাকে একবার ভাঙলাম আর নুস, তাহলে নুস মাটা যখন মুক্ত হচ্ছে, কেননা ওখানে কি স্বরধ্বনি যুক্ত আছে, কিন্তু নুস যখন বলছি তার সাথে কিন্তু স্বরধ্বনি যুক্ত নেই, তাই জন্য এটা রুদ্ধ বা বদ্ধাক্ষর, যেমন আকাশের মতো, হলো। বোঝা গেল, আশা করি বোঝাতে পারছি। এই দুটো একটু মিস্টেক হয়েছে, মানে প্রিন্ট টাইপ করার সময় খেয়াল করিনি, তো যাই হোক একটু বুঝলেই হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো কলম, কলম, দেখো কটা যেটা সেটা ক উচ্চারণ করছি, আর লম লম, তাহলে কটা হলো কিন্তু এখানে মুক্ত, কটা কি মুক্ত, আর লমটা রুদ্ধ। তারপর দেখো বিদ্যালয়, বিদ্যালয়, তাহলে বি যখন উচ্চারণ করছি, বি তখন স্বরধ্বনি উচ্চারণ করছি, তাই হলো বিটা মুক্ত, তার
পরে দা যেটা সেটাও মুক্ত। আর লয় লয় উচ্চারণ করছি সেটা যখন মানে কোন স্বরধ্বনি নেই সেটা হলো রুদ্ধ। আলটিমেটলি এটা বুঝলেই সবগুলো একই হবে। শিক্ষক 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 যখন বলছি শিখ কথাটা যখন বলছি এখানে যুক্তক্ষ নাই খ, ঠিক যখন বলছি তখন কিন্তু ওটা রুদ্ধ, কারণ ওটা অ উচ্চারণ করছি না। আর খ যখন এটা কিন্তু শিক্ষক যখন, তাহলে এটাও হয়ে যাবে রুদ্ধ। তারপরে দেখো কলকাতা কলকাতা, কল বলছি যখন ল, তাহলে যখন কলটা লাস্টে কিন্তু ল সাউন্ডটা আসছে না, ল আসছে না, কল আসছে, তাহলে ল এর ওখানে কিন্তু কোনো মানে স্বরধ্বনি যুক্ত নেই, তাই জন্য এটা রুদ্ধ। কা, এবার কা যখন বলছি কা আকার তো ওর সাথে চলে আসছে, তাহলে কাটা চলে আসছে জন্য এটা মুক্ত। আর তার সাথেও যখন আ আসছে তাহলে এটাও কিন্তু মুক্ত। বোঝা গেল? যেগুলোতে আমরা তা কা মা এগুলো উচ্চারণ করবো সেগুলো সবই মুক্ত। আর যেগুলো কল চল বল এই ধরনের বা গ্রাম মানে একবারে উচ্চারণ করতে হচ্ছে সেগুলোতে বোঝাই যাচ্ছে যে স্বরধ্বনি থাকছে না, তাই জন্য সেটা কিন্তু রুদ্ধ। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলেই পারবে। পৃথিবী, এটা পয়েরই রিকার, যাই হোক প্রি যখন বলছি ই উচ্চারণ হচ্ছে তাই জন্য এটা মুক্ত। থি যখন হচ্ছে পৃথিবী, এটা থি যখন বলছি থি তাহলে হিসি উচ্চারণ হচ্ছে থি, তাহলে এটাও মুক্ত। আর বিটাও কিন্তু বি, তার মানে স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে, তাহলে এটা তিনটেই হয়ে যাবে কি মুক্ত, তাহলে এটার মধ্যে কিন্তু কোনো রুদ্ধদল নেই। তবে বন্ধু বন্ধু, বন যখন বলছি তখন কিন্তু বন এরকম বলছি না, বন বন, তাহলে ন শুধুমাত্র এমনি উচ্চারণ করছি, তাহলে বন যখন বলছি তখন সেটা রুদ্ধ। আর ধু উ উচ্চারণ করছি এখানে হস্যু, তাহলে আবার স্বরধ্বনি চলে আসলো, তাহলে এটা কি মুক্ত হলো। এবার দেখো আম, দেখলো ছোট আম, আম কিন্তু আ আর ম আলাদা করে ভাঙছি, আ ম, তাহলে বলতে গেলে হবে আ ম বা আমি, এরকম করে বলি না আমি, তো এই জায়গাটা ভাঙছি না, তাহলে এটা একটাই দল। এবারে আম যখন উচ্চারণ করছি তাহলে এটা কোনো মুক্ত দল এখানে নেই, শুধুমাত্র এটা কি আছে রুদ্ধ দল। বুঝে গেল? তারপর দেখো বা গান, এটাও মিস্টেক করছে, বা আর একটা হবে গান হলো। তাহলে বা যখন উচ্চারণ করছি তাহলে এটা মুক্ত, কারণ এটা মানে স্বরধ্বনি যুক্ত আছে। আর গান গান বলছি তার মানে এর সাথে কিছু নেই, মুক্ত নেই, তাই জন্য এটা কি রুদ্ধ হলো। তারপর পড়া, প প যখন উচ্চারণ করছি এটাও স্বরে উচ্চারণ করছি, তাহলে এটা ওই জন্য মুক্ত। আর রা আ উচ্চারণ করছি এটাও, তাহলে এই দুটোই মুক্ত। বোঝা গেল? তারপরে দেখো আনন্দ, আ আ উচ্চারণ করছি তাহলে স্বরধ্বনি তাই মুক্ত। নন যখন, এটা তো বুঝতেই পারছো নন মানে রুদ্ধ, কারণ এখানে স্বরধ্বনি ব্যবহার হচ্ছে না। দ আনন্দ, দ যখন উচ্চারণ করছি তাহলে এটা দ উচ্চারণ করার সময় এটা কিন্তু মুক্ত দল হবে, কারণ স্বরীয় আছে, স্বরীয় হলো। তারপরে আকাশ নীল, আ যখন উচ্চারণ করছি কাশ, কাশ, তাহলে এখানে একবার বললাম আর কাশ একবার বললাম, আটা দেখলাম মুক্ত, কাশটা তাহলে হয়ে যাবে কি রুদ্ধ। আর তারপরে দেখো নীল, নীল যেটা আকাশ নীল, নীলটাও কিন্তু একবার উচ্চারণ করছি, নীল এরকম করে বলছি না, তাই নীলটাও বলছি আকাশ নীল, তাহলে এটাও কিন্তু রুদ্ধ। এখানে অনেক কটা একটু প্রিন্টিং মানে টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে অটো কারেক্টের জন্য, তো আর তার মধ্যে বাংলা টাইপিং একটু, আশা করি বুঝতে পারছো যে যেটা সেটা স্বরধ্বনি, কাশটাকে যদি ভাঙি কাশ, আর তার সাথে কিন্তু নীলটা যেহেতু একবার উচ্চারণ করছি তাই সেটা রুদ্ধ, কাশটাও মানে একবার উচ্চারণ করছি সেটা রুদ্ধ, কিন্তু যেটা সেটা স্বরধ্বনি যেটা আছে, তো স্বরধ্বনি যুক্ত থাকার জন্য ওটা কিন্তু মুক্ত। বোঝা গেল? সুন্দর, যখন উচ্চারণ করছি নর্মালি বলছি তাহলে এটা রুদ্ধ, এর সাথে স্বরীয় বা স্বরীয় মানে স্বরধ্বনি কোনো নেই। আর দর বলছি এটাও রুদ্ধ। বোঝা গেল? গোলাপ, গো এই দেখো এখানে এই পি হয়ে গেছে, গোলাপ, এটাও দুটো হবে, একটা গো একটা লাভটা যখন বলছি এটা কি হবে রুদ্ধ। বোঝা গেল? তারপর দেখো পাহাড়, এটাও তাই করছি, হাড় হবে, হাড়টা কি হবে, হাড়টাও একবার উচ্চারণ করছি তাই এগুলো হবে রুদ্ধ। বোঝা গেল? তবে জঙ্গল,
এই যে গল যেটা জং যেটা সেটাও রুদ্ধ, গল এটাও কি হবে, এটাও রুদ্ধ হলো। বৃষ্টি, বৃষ এটা টি, এটা ঠিক আছে, টিটা হলো মুক্ত। বৃষ যেটা সেটা একবার মানে উচ্চারণ করছে, কোনো স্বরধ্বনি নেই, তাই জন্য এটা রুদ্ধ হলো। তারপরে দেখো ক বি তা, ক বি তা, এবার ক উচ্চারণ করছে তাহলে মুক্ত আসছে, বি উচ্চারণ করছে তাও মুক্ত আসছে, তাতে তাও মুক্ত। গান, গান তো একবার উচ্চারণ করছে, এটা তো রুদ্ধই হবে, এটা আর কোনো, এটা আর সিলেবল বা অক্ষর কোনটা, একটা, বোঝা গেল। আকাশ গঙ্গা হলো, আকাশ, এই আকাশে নীল টিল এগুলো সবই ভুল হয়েছে। দেখো কাশ হলো, তারপরে গং গা, তাহলে যেটা সেটা কি জানি, এটা মুক্ত হলো। কাশ যেটা, কাশ একবারে বলছি সেটা রুদ্ধ। গং, গং উচ্চারণ করছি এটাও রুদ্ধ। আর গাটা হলো আকার যেহেতু, তাহলে এটা মুক্ত, বোঝা গেল। তাহলে কাশ গং গা এইভাবে করে করবে। নদী, নদী, তাহলে এই যে ন একটা দি একটা, তাহলে ন মুক্ত দিও মুক্ত। মা, মা তো মুক্ত কারণ আকার আছে ওখানে স্বরধ্বনি, বা এটাও তাই মুক্ত, মুক্ত দুটোই, দি এগুলো মুক্ত, বুঝে গেল। যতগুলো উদাহরণ প্র্যাকটিস করবে না তোমাদের অনেক, এই যে আকাশ বাণী, আকাশের সবগুলোই তাই, আকাশের হলো সবগুলোই আকাশ বা নি, বা নি। তাহলে এবার দেখো যেটা সেটা মুক্ত। কাশ এটা কি রুদ্ধ, কারণ কাশ বলছি স্বরধ্বনি ব্যবহার করছি না, বা উচ্চারণ করছি, তাহলে স্বরধ্বনি আছে তার জন্য এটা কি হবে মুক্ত। আর নিটাও বলছি, হিসির কথা বলছি, তাহলে ওটাও স্বরধ্বনি, তাহলে এটাও হবে মুক্ত, বোঝা গেল। এইভাবে করে করবে। দলটাও আগে ভাগ করব, মুখে বলার সময় যেমন করে বলছি কাশ বা নি, কাশ, কাশটা একবার বলছি, বা একবার বলছি থামছি, যেখানে যেখানে থামছি নিঃশ্বাসটা সেইটাতেই দলটা হচ্ছে হলো। এইভাবে করে করবে। তারপর পরিশ্রম, পরিশ্রম এটা একবারে হবে শ্রম, তাহলে প মুক্ত, রিও মুক্ত, শ্রম, শ্রমটা হয়ে যাবে কি রুদ্ধ হলো। ছাত্র, ছাত্র এরকম করে বলি না, তাহলে ছাত্রটা একবারে বলি, ছাত্রটা তাহলে রুদ্ধ হয়। ছাত্রী, ছাত্রী বলতে গেলে কিন্তু আমাদের একবার থামতে হচ্ছে, ছাত্রী, ছাত্র, ছাত্রী, বোঝা গেল। তারপর দেখো জীবন, জীবন এটা বনটা একসাথে হবে, তাহলে জিটা হলো মুক্ত, বনটা রুদ্ধ, এরকম করে করব। মরণ, এটা হবে রণ, তাহলে একটা হলো মুক্ত আর রনটা হবে রুদ্ধ, কারণ রন একবারে বলছি হলো। তারপরে দেখো আকাশ কুসুম ওগুলো একই টাইপের হবে। এই যে রাষ্ট্র, রাস একবার, ট্র একবার, রাস যখন বলছি সেটা রুদ্ধ, আর ট্র যখন উচ্চারণ করছি স্বরধ্বনি, তাই জন্য এটা মুক্ত। বিজ্ঞান, বিগ একবার বলছি আর জ্ঞান, মানে বি একবার বলছি আর জ্ঞান, জ্ঞান বলছি, তাহলে এটা হয়ে যাবে কি রুদ্ধ হলো। অঙ্কন, অং একবার উচ্চারণ করছি কন, তাহলে অংটা হলো মুক্ত, রুদ্ধ, কারণ অং একবার উচ্চারণ করছি অং, আর কন এটা হয়ে যাবে রুদ্ধ হলো। বিদ্যালয়টা তো করেছি, শিক্ষকতা, উৎসব, 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 সবটা একবারে উচ্চারণ করছি এটাও রুদ্ধ, সব এটাও রুদ্ধ হলো। আহার, আহার, তাহলে যেটা সেটা মুক্ত, আর হার সেটা হলো রুদ্ধ হলো।
তারপর বিহারও তাই। এই যে দেখো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড আমরা কি বলি, ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড এইভাবে ভাঙছি। তাহলে ঝাড়ের জন্য এটা রুদ্ধ, খন রুদ্ধ, ড ড ঝাড়খণ্ড। ড বলছি, অ উচ্চারণ করছে, তাই জন্য এটা কি হয়ে যাবে, মুক্ত হলো। আমরা বাংলাতে কি বলি, ঝাড়খণ্ড বলি না, ঝাড়খণ্ড হলো। মেধা, তাহলে মে এটা মুক্ত, ধাটা হলো মুক্ত। তার পরীক্ষা, পটা বললাম এখানে মুক্ত, রিও খাও মুক্ত। যেগুলো যেগুলোর সাথে মুক্ত আছে সেগুলো। এরকম আরও কয়েকটা, এই যে দেখো শরৎ, হিমালয়, এই কটা দেখো। শরৎ, স রথ, শরৎ, তাহলে রথটা একসাথে, তাহলে শটা যেটা সেটা মুক্ত, আর রথ, রথ একবারে বলছি, তাই জন্য এটা রুদ্ধ হলো। বসন্ত, এটা দেখো বসন্ত, তাহলে বটা মুক্ত, সন যেটা সেটা সন একবার উচ্চারণ করছি রুদ্ধ, আর ত এটা হলো, তটা হলো মুক্ত, তটা উচ্চারণ করছি হলো। হিমালয়, হি যেটা মুক্ত, মা যেটা মুক্ত, আর লয়, লয়টা হলো রুদ্ধ। বোঝা গেল? এরকম করে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বা বিদ্যাসাগর বা এরকম আরও কিছু বড় বড় নাম থাকে, তো এই প্যাটার্নেই হবে। ওভারঅল আগে ভাঙতে হবে এবং তারপরে দেখতে হবে তোমাদের যে কোনটার সাথে স্বরধ্বনি যুক্ত আছে এবং কোনটার সাথে স্বরধ্বনি যুক্ত নেই। যেটার সাথে যুক্ত আছে সেটা হলো। এবার দেখো, এবার এটা আর একটু আলোচনা করেছি একটা কারণে। অনেক সময় দেখো কবিতার লাইনে, এটা তো আমরা বেসিক কনসেপ্টটা জানলাম, এবার কবিতার লাইনে যখন দল খোঁজার নিয়ম আসে, অক্ষর বা দল খোঁজার নিয়ম, সেটা একটু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। কারণ আমাদের যেগুলো নর্মালি পরীক্ষাতে বিশেষ করে ওভাবে আসার ক্ষেত্রেও আসে, আবার কবিতার লাইন ধরেও কিন্তু আসতে পারে। কবিতার লাইন দেখো, পাখি সব করে রব, তাহলে প্রত্যেকটা শব্দকে আগে ভাঙবো। প্রথমটা এটাই ধাপ, প্রত্যেকটি শব্দকে উচ্চারণ করে ভাঙা। পাখি সব করে রব, তাহলে পাখি হলো। তারপর সব একবার বলছি, ক রে, দুবার বলছি রব হলো, আগে ভাঙলাম। তারপর দ্বিতীয় ধাপে মুক্তদল এবং রুদ্ধদল চিহ্নিত করব। তাহলে মুক্তদল এবং রুদ্ধদল চিহ্নিত করে পাখি এভাবে করে। পা যখন বলছি তাহলে মুক্ত, আর খিও মুক্ত, তাহলে দুটো মুক্ত দল। সব এটাতে রুদ্ধ, আর একটাই রুদ্ধ দল। তারপর ক রে, ক মুক্ত, রেও মুক্ত, তাহলে দুটো মুক্ত দল, আর রবটাও রুদ্ধ, তাহলে একটা রুদ্ধ দল হলো। প্রথমে তাহলে কবিতার লাইনটা এটা স্টেপে স্টেপে দেখিয়েছি, তাই এক্সামে যখন করবে তো এখানে একবারে করতে পারবে। পাখি, তাহলে এখানে দুটি কী দল, পাও একটা মুক্ত দল, খিও একটা মুক্ত দল, তাহলে এরকম মুক্ত হলো। তারপর সব, এটা কি একটি কি রুদ্ধ, এরকম করে রয় হুস্যু দিয়ে শর্টকাটে লিখবে। ক রে, এটা দুটো মুক্ত, এরকম করে করবে হলো। এরকম করে স্টেপ দেওয়া আছে। তারপরে দেখো, এবার এরকম যদি প্রশ্ন অনুযায়ী এখানে যদি বলে যে কয়টি দল আছে, তখন আমরা এরকম করে বলবো, যে টোটালি হিসাব করে বলবো। তাহলে পাখি সব করে রব, এই পুরোটার মধ্যে, এই যে পুরোটার মধ্যে দিলাম, এখানে এরকম করে ভাগ করলাম টোটালে। তাহলে পাখি এটাতে দুটো আছে, সবে কটা আছে, একটা আছে। করে এটাতে দুটো আছে, আর রবে আছে একটা, তাহলে 2 আর 1 3 আর 2 এরকম করে যোগ করে টোটালে বলবো যে 2 2 4 5 6, তাহলে টোটালে কয়টা দল আছে, 6টি দল। বোঝা গেল? যদি এরকম করে বলে হলো টোটালে 6টি। আবার যদি বলিস কয়টি রুদ্ধ দল আছে, তখন সব আর রব মিলে আমরা হিসাব করব যে 2টি। আর যদি বলে কয়টি মুক্ত দল আছে, তখন পাখি আর করে মিলে 4টি, এরকম করে করব। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবার দেখো পরীক্ষার জন্য কয়েকটা একটু গোল্ডেন রুল আছে, দেখে নিলেই মনে থাকবে। হসন্ত থাকলে, যেটা রুদ্ধ দল, আমরা জানি শব্দের শেষে যদি হসন্ত উচ্চারণ হচ্ছে তবে সেটি নিশ্চিতভাবে রুদ্ধ দল। মন এরম বলছি, তাহলে স্বরবর্ণ যুক্ত নেই, তার মানে এটা রুদ্ধ দল, আমরা তো এটা বুঝিয়ে গেলাম। কার চিহ্ন থাকলে মুক্ত দল, শব্দের শেষে যদি আবার কার চিহ্ন মানে আকার ইকার, এর আগে অলরেডি কার চিহ্ন ভিডিওটা করেছি, তো যা যা দেখো দেখে নেবে। তো এরকম যদি থাকে তাহলে সেটা মুক্ত দল, যেমন মা, নদী, ছেলে। আর পরীক্ষায় কিছু সহজ টেকনিক, অনেক সময় মানে এটা তালি, এটা মানে মুখেই ব্যবহার করবো, অনেক সময় মানে বলে যে এমনি ক্লাস চলাকালীন বাচ্চাদের বোঝানোর জন্য, তখন এটা ছোট বাচ্চাদের জন্য তালি ঠিক আছে, কিন্তু যখন এক্সামে করব তখন সেটা মানে মুখে বলার সময় নিঃশ্বাসের হিসাবে থেমে থেমে যখন বলবো তাতে বুঝতে পারবো। আরও একটা দেখো, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত লাইন আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তাহলে আগে ভাঙবো, আমাদের ভাঙবো, তারপরে ছোট নদী,
ছোট, তারপরে নদী, তারপরে চলে, বাঁকে বাঁকে। তাহলে আমাদের মধ্যে কটা আছে? আ যোগ মা যোগ দের। হ্যাঁ, তাহলে আ মুক্ত, মাও মুক্ত। এবার দের, দের একবারে বলছি, তার মানে রুদ্ধ। তাহলে এখানে কত হলো? দুটো মুক্ত, একটা রুদ্ধ। হলো ছোট, ছোটা মুক্ত, টো মুক্ত, তাহলে দুটো মুক্ত ভাঙলাম। তারপরে নদী, নদী যখন ভাঙবো, ন হলো কি? নদী, ন মুক্ত, দ্বিটাও মুক্ত, তাহলে দুটো মুক্ত। চলে, চটা মুক্ত, লে একার যুক্ত আছে স্বরবর্ণ, এটাও মুক্ত হলো। বা কে, এটা মুক্ত, এটাও মুক্ত। তারপরে বা কে, এটাও তাই, তাহলে দুটো মুক্ত, দুটো মুক্ত। তাহলে এইবার তখন তাহলে এখানে লিখতে পারবো টোটালে দল কত। আমাদের ছোট নদী এভাবে করে লিখতে পারবো যে টোটালে অক্ষর বা দল কত, এরকম করে করতে হবে। হলো, এই যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তখন এই যে 3 + 2 + 2 কতগুলো হলো? মোট 13টি। যদি বলে রুদ্ধ দল কয়টি, মুক্ত দল কয়টি, সেটা এভাবে করে বলতে পারবো। আচ্ছা, আর একটা আছে কবিতার লাইন বা শব্দে দল অক্ষর বিভাজন। মেঘ আসে, তাহলে মেঘ ভাঙবো এরকম করে। আসে কটা? তার ফুল ফোটে, ফুল, ফুল যখন বলছি তাহলে এখানে কি হচ্ছে? ফুল। আর ফোটে, ফোটে, তাহলে দুটো মুক্ত। ফুল, এটা কিন্তু একটা, ফুলটাতে একটা রুদ্ধ। মন ভালো, মন একটা রুদ্ধ, আর ভালো দুটো, তাহলে মুক্ত। দিন শেষ, দিন এটা একটা রুদ্ধ, শেষ হলো একটা রুদ্ধ। হলো, তারপর গান শোনো, গান হলো, গান একবারে বলছি তাই একটা রুদ্ধ, আর শোনো তাহলে দুটো মুক্ত। এরকম কবিতার লাইনগুলো যেমন করে ভাঙবো, ভেঙে ভেঙে করব। বই পড়ো, বই একবার উচ্চারণ করছি তাই বই একটা রুদ্ধ, আর পড়ো তাহলে দুটো মুক্ত। মন দিয়ে, শহর ছোট, পাখি ডাকে, এইভাবে করে করে তোমরা যদি এক্সাম্পলগুলো করো। এই যে আর কয়েকটা আছে। মাঠ ভরা ধান, মাঠ আগে মা করলাম, তারপরে ঠ, তাহলে মা মানে একটা মুক্ত, আর ঠ মানে একটা রুদ্ধ। তারপরে ভরা, ভটা মুক্ত, রটা মুক্ত, দুটি মুক্ত। ধান, ধান এটা হলো ধান একবার বলছি তাই জন্য ধানটা কি হবে? একটা রুদ্ধ। হলো, তাহলে এরকম কবিতার লাইন তুলে তুলে যদি দেয় তখনও করতে পারে যে মোট অক্ষর বা দল কটা, মোট রুদ্ধ দল, মোট মুক্ত দল। মোট কথা কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই এই ধরনের করতে পারবে। এই জন্য এখানে আরও কয়েকটা এক্সাম্পল দিয়েছি। মেঘ আসে, মেঘ করলাম, আসে কবে? তার ফুল ফোটে, এইভাবে করে। গান শোনো, রাত নামে। হলো, তো এটাই ছিল অক্ষর। এবার মাত্রা বিষয়ে আলোচনা করব। মাত্রাটা দেখো, মাত্রার বিষয়টা কি বলেছে? বর্ণমালায়, যেটা বাংলা বর্ণমালায় আমরা মাত্রা ব্যবহার বর্ণের গঠনশৈলী বোঝাতে সাহায্য করে। মাত্রা কি করে? বর্ণের গঠনশৈলী বোঝাতে সাহায্য করে। এবার দেখো পূর্ণমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ আর মাত্রাহীন বর্ণ। পূর্ণমাত্রার বর্ণ কটা? 32টা। 32টার মধ্যে দেখো সরিয়ে সরিয়ে ক, ক, তারপরে গ, চ, বর্গীয় জ, ট, ড, ত, দ, দন্তান্ন, প, ব, ম, জ, এভাবে করে র, ল, স, হ, এগুলোর উপর সম্পূর্ণ রেখা থাকে। তার মানে আমরা জানি, বলে না ছোটোবেলায় লিখতে গেলে যেমন ক লিখো, তাহলে ক পুরোপুরি মাত্রা দিয়ে তারপরে ক লিখতে হবে, ক এরকম। কিন্তু খ যখন লিখি এইভাবে করে, এইভাবে ভেঙে তারপরে খ, তাহলে খ কিন্তু পুরোপুরি মাত্রা দিয়ে দিই না, তাই না? খ কিন্তু আমরা এরকমভাবে লিখে এইখানে মাত্রা দিই, তাহলে খটা পুরোপুরি মাত্রা হলো না, কিন্তু মাত্রা থাকছে, তাই জন্য খটা কিন্তু অর্ধমাত্রা। বোঝা গেল? তাহলে অনেক সময় আমাদের মানে ছোটোবেলার নলেজ থেকেও কোশ্চেন থাকে, কিন্তু আমাদের একটু মানে রিভিশন না থাকার জন্য অনেক কোশ্চেন আমরা ভুল করি। তো সেক্ষেত্রে দেখো পূর্ণ মাত্রা, তাহলে বোঝা গেল যেগুলো আমরা পুরোপুরি মাত্রা দিই। ছোটোবেলায় বলে মাত্রা দাও, মাত্রা দাও, তাহলে সরিয়েও যখন লিখি এভাবে পুরোপুরি মাত্রা দিই। হলো, তাহলে সেগুলো হলো পুরোপুরি পূর্ণ মাত্রার বর্ণ। সেগুলো কত? 32টা। তারপর অর্ধমাত্রা যেগুলো, যেমন বললাম খ, তারপর গ, গ এখান থেকে দিয়ে এই যে এইটা অর্ধেক মাত্রা, গটা এখান থেকে টানছি না, তাই না? তাহলে গটা, তারপরে মূর্ধন্য থ, ধ, আচ্ছা হলো তালিবর্ষ রি, এগুলো হলো অর্ধেক লেখা। তো হলো, দেখো এখানে পটা হবে না, এটা মিস্টেক হয়েছে, যাই হোক। তাহলে পূর্ণমাত্রার বর্ণ দেখো এগুলো। তারপর অর্ধমাত্রা যেগুলো খ, গ, মূর্ধন্য থ, ধ, তালিবর্ষ রি, এগুলোতে অর্ধ মানে অর্ধেক রেখা থাকে বা মাত্রা থাকে। আর তারপরে হলো মাত্রাহীন, একবারে মাত্রাহীন বলে না যে ওর মাথায় মাত্রা হয় না, এর মাথায় হয় না, উমোর মাথায় মাত্রা হয় না, এইভাবে করে যেগুলোতে মাত্রা হয় না। আর দেখো ছ, ঝ নয়, ছ, ঝ মানে মাত্রা থাকে, এগুলো নয়। এ, ওই, ও, ইয়, তারপরে খণ্ডিকতর, অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো যেগুলো মাত্রা থাকে না সেগুলো হলো মাত্রাহীন।
বোঝা গেল। যেগুলো অর্ধেক মাত্রা সেগুলো অর্ধেক মাত্রা, এটা পটা তো পূর্ণমাত্রা, বোঝা গেল। তো মাত্রাহীন বর্ণ থাকে 10টি, অর্ধমাত্রা থাকে 8টি, আর পূর্ণমাত্রা বর্ণ থাকে 32টি। হলো। এবার দেখো মাত্রা এবং প্রকারভেদ থেকে 30টি এমসিকিউ আছে, কটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এবার দেখো কোশ্চেনগুলো। বাংলা বর্ণমালায় মোট পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি, 8টি, 10টি, 50টি। তাহলে পূর্ণমাত্রা যেটা সেটা হলো 32টি। হলো। নিচের কোনটি পূর্ণমাত্রার বর্ণ? পূর্ণমাত্রার বর্ণ দেখো উমতো হবে না, গ খ গও নয়, একমাত্র চ। হলো। তবে মাত্রাহীন বর্ণের সংখ্যা কটা? মাত্রাহীন যেগুলো সেগুলো কটা? 10টি। নিচের কোনটি অর্ধমাত্রার বর্ণ? চ তো পূর্ণমাত্রা হবে না, ক পূর্ণমাত্রা, ঋ তো মাত্রাই নাই, তাহলে শুধুমাত্র গ। হলো। নিচের কোনটি মাত্রাহীন বর্ণ? মাত্রাহীন, মাত্রাই নেই, সেটা দেখতে পাচ্ছি আমরা একমাত্র উম। এগুলো তো বেসিক আমরা জানি, কিন্তু ওই কনসেপ্টের সাথে এমসিকিউটা করলে একটু নলেজে থেকে যায়। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা কয়টি? তাহলে অর্ধমাত্রার বর্ণ 8টি, 10টি, 32টি, 7টি, 8টি। খ বর্ণটি কোন মাত্রা? খর দেখো কিছুটা মাত্রা আছে, তার মানে এটা অর্ধমাত্রা। এ বর্ণ, এতে তো মাত্রাই নেই, তাহলে এটা মাত্রাহীন। নিচের কোনটি পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ নয়? পূর্ণমাত্রা নয়, স নয়, ক নয়, তাহলে প আর ধ। এখানে কিন্তু প ধ দুটোই হবে। আচ্ছা, প যেটা উপরে বলেছিলাম প কিন্তু অর্ধমাত্রা, হ্যাঁ ওটা ওখানে মিস্টেক হয়েছিল, মানে দুটোতেই দেওয়া ছিল, পূর্ণমাত্রাটা হতো না, কারণ পয়ের আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ধেক, পুরোটা কিন্তু মাত্রা দিচ্ছি না। রি বর্ণটি কি? রি বর্ণটি যেটা সেটা কিন্তু মাত্রাহীন। তো নিচের কোন বর্ণটি অর্ধমাত্রা? অর্ধমাত্রা দেখো এখানে কোনটা আছে? মধ্যাহ্ন। ও বর্ণটি কোন মাত্রা? ও বর্ণটি কোনো মাত্রাই নেই, তাই জন্য এটা মাত্রাহীন। কোন স্বরবর্ণটি অর্ধমাত্রা? অর্ধমাত্রার এখানে দেখো কোনটা? আ তো নয়, এখানে দেখো অপশন, এখানে অপশন ভুল দিয়েছে, রি এ, এটা হবে না। অর্ধমাত্রা যদি হতো খ বা গ, এগুলো হলো অর্ধমাত্রা, তাই না? তারপরে ত কোন ধরনের বর্ণ? ত, ত দেখছি আমরা এটা পূর্ণমাত্রা, তাই না? নেক্সট হলো পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রা যেটা স্বরবর্ণ কয়টা? 6টি, 8টি, 10টি, 7টি, সেটা হলো পূর্ণমাত্রার 6টি। ধ বর্ণটি কোন মাত্রা? ধর দেখো অর্ধেক মাত্রা, তাই জন্য এটা অর্ধমাত্রা। নিচে কোনটি মাত্রাহীন বর্ণ নয়? মাত্রাহীন নয় বলেছে, তাহলে এটা থ যেটা সেটাই মাত্রাহীন নয়। প বর্ণটি কি? প বর্ণটি অর্ধমাত্রার, কারণ পূর্ণমাত্রা নয়, কারণ পুরোটা মাত্রা নেই। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? মাত্রাহীন আমরা কটা দেখলাম? এই যে মাত্রাহীন দেখো ব্যঞ্জন বর্ণ, ও মাত্রাহীন এখানে আমরা টোটালি দেখলাম 8টা, কিন্তু মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ যেটা সেটা হলো 6টি। হলো। কি কি? উম, ইয়, খণ্ডিতর, অনিশ্বর, বিসর্গ, আর একটা চন্দ্রবিন্দু, চাঁদ। হলো। নিচের কোন বর্ণগুচ্ছের সবকটি পূর্ণমাত্রা? সবকটি এখানে পূর্ণমাত্রা, এটা তো নয়, এটার নয়। দেখো এখানে এই পটা দেওয়া আছে, কিন্তু পটা হবে না, এখানে অপশানগুলো ভুল আছে। এখানে যদি হতো গয়ের জায়গায় এখানে চ ছ, ও এটা ঠিকই আছে, এটা তো গ নম্বর অপশান, হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই আছে, আমারই ভুল হচ্ছে। চ ছ বর্গীর যা, হ্যাঁ এটাই, এটা তো গ নম্বর অপশান এটা, তাহলে এটা খ নম্বর অপশান যেটা সেটাই সবগুলো পূর্ণ মাত্রা। ঝ কোন মাত্রার বর্ণ? ঝ দেখো এখানে পুরোপুরি আছে, তাই জন্য এটা পূর্ণমাত্রা। উন্মত মাত্রায় নেই, তাই জন্য এটা মাত্রাহীন। নিচের কোনটি অর্ধমাত্রার বর্ণ নয়? অর্ধমাত্রা নয় বলেছে, তার মানে ফ যেটা সেটাই
রাইট আনসার। নয়গুলো খেয়াল করবে, অর্ধমাত্রা বর্ণ নয় বলেছে, আর আমরা হয়তো নয় না দেখেই উত্তর দিয়ে দিলাম। মাত্রাহীন বর্ণগুচ্ছ কোনটি? মাত্রাহীন, সবগুলোই মাত্রাহীন। এই যে দেখো, এটাই হবে, কেননা কোনোটাতেই মাত্রা নেই। বাংলা বর্ণমালায় কয়টি বর্ণের মাত্রা নেই? তাহলে 10টি বর্ণের। তালিবস্য বর্ণটি কোন মাত্রার? এটা অর্ধেক, তাই এটা অর্ধমাত্রা। নিচের কোনটি পূর্ণ মাত্রার বর্ণ? এখানে পূর্ণ মাত্রা একমাত্র র দেখতে পাচ্ছি। মাত্রাহীন বর্ণ, ওটা সেম কোশ্চেন। ওই বর্ণটির মাত্রা কত? ওই তো মাত্রাই নেই, তাই জন্য এটা মাত্রাহীন। অন্তস্থ পুরোটাই, তাই জন্য এটা পূর্ণমাত্রা হলো। তাহলে এরকম টাইপের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু অক্ষর এবং মাত্রা, অক্ষরটা অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।